আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, বোর্ডের লেখাগুলো দেখা যাচ্ছে কিনা একটু একটু দেখো, একটু কমেন্ট করে জানাও আমাদেরকে। আর ফ্রেন্ডদেরকে বেশি বেশি মেনশন দাও সবাই, যে বলো আজকে আমরা 1-1.5 ঘন্টার একটা ক্লাস করব, যে ক্লাসের মাধ্যমে আমরা প্রায় 20 মার্কস কমন নেওয়ার একটা চিন্তা ভাবনায় থাকবো। হ্যাঁ, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ থেকে কি কি আসবে, কিভাবে আসবে, খুব সুন্দর করে শর্ট করে বোঝানোর চেষ্টা করব, যাতে পরীক্ষার হলে যেইভাবে আসবে তুমি যেইভাবে লিখবা। জাস্ট খালি এতটুকু আলোচনা হবে, এর বাইরেও কিছু হবে না, এর ভিতরেও কিছু হবে, সব কিছু এর ভিতরে হবে, কোনো কিছু এর বাইরে যাবে না। আশা করি তোমরা আমাদের সাথে থাকো। এলপিএস তোমাদের জন্য একটা বিশাল আয়োজন করেছি আমরা সকলে মিলে, যেখানে ধারাবাহিকভাবে তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের কি দিব, আমরা গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দিব। তো সকলে একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও, আর আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও সকলে। তো আচ্ছা, আমাদের সাথে যারা যারা আছো সকলে একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও। স্যার, আমরা সকলকে নিয়ে ক্লাসটা করতে চাই। হ্যাঁ, একটু সকলে ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আমাদের সাথে যারা যারা আছো একটু ক্লাসটাকে ফ্রেন্ডদেরকে মেনশন দাও। স্যার, আমরা সকলকে নিয়ে ক্লাসটা করতে চাই। হ্যাঁ, আচ্ছা, একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও, আর হচ্ছে সবাই একটু ক্লাসটাকে শেয়ার দিয়ে দাও। আর তোমাদের যে হোয়াটসঅ্যাপের যে আমাদের সাজেশন গ্রুপটা আছে ওইখানে শেয়ার দিয়ে বলো যে ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, আমরা সকলে যুক্ত হই, যাতে হচ্ছে আমরা কি করতে পারি, সকলে মিলে ক্লাসটা করতে পারি। আচ্ছা, আজহারুল হক লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আচ্ছা, একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যে সাজেশনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা হয়েছে সেইখানে একটু তোমরা আজকের লাইভটা একটু শেয়ার করে দাও। আর চাইলে নিজেদের পেজও শেয়ার দিয়ে রাখতে পারো, ফ্রেন্ডদের বা অন্যান্য মানুষদের দেখার সুযোগ করে দিল আর কি। তো একটু সকলে আমরা একটু 2 মিনিট অপেক্ষা করি, দেখি কেউ আসে কিনা। যদি না আসে তাহলে আমরা আমাদের মতো করে শুরু করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ওকে, ভালো আছো, গুড। আচ্ছা, আজকের ক্লাসের মাধ্যমে আমরা আশা করতেছি 2টা সিকিউ যাতে কমন পড়ে এইভাবে করে তোমাদেরকে গাইড করে দেওয়া, বলে দেওয়া, আর আমি যতটুকু আগে নিতে পারি ততটুকু আমি আগে নিয়ে যাব ইনশাআল্লাহ। আর যদি কোনো কিছু বাকি থাকে সমস্যা নাই। হ্যাঁ উম্মায়ানি, আমি তোমাকে তো চিনি, কিন্তু তোমার নামটা খেয়াল ছিল না, বুঝছো, এর জন্য হয়তো নাম ধরে কি করতে পারি না, মেনশন করতে পারি নি। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের যেটা টার্গেট ছিল, যেটা তোমাদেরকে বলি আজকের ক্লাসের আমাদের যে ফার্স্টলি টার্গেট হচ্ছে তোমার কি কি টপিক থেকে প্রশ্ন আসবে এই অধ্যায়টা থেকে, জাস্ট তৃতীয় অধ্যায় থেকে কি কি টপিক থেকে প্রশ্ন আসবে, কতটুকু পড়তে হবে, এতটুকু খুব শর্ট করে বলবো যে এই টপিকটা পড়তে হবে। এরপরে ওই টপিকের কয়টুকু আমি ক্লিয়ার করে দিতে পারি আমি চেষ্টা করব ততটুকু ক্লিয়ার করে দেওয়ার জন্য। আজকে ক নাম্বার নিয়ে আলোচনা করব, খ মার্ক নিয়ে আলোচনা করব, সিকিউ নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই 3টা টপিক নিয়ে আমি কি করব, আজকে আলোচনা করব। আচ্ছা, তানিশা আফরিন আমাদেরকে লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ফ্রেন্ডদেরকে মেনশন দাও,
তোমাদের কাছে এটা একটু রিকোয়েস্ট থাকলো, সবাইকে দেখার সুযোগ করে দাও, একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ধরে ডাকো যে ক্লাস শুরু হয়ে গেছে, সকলে চলে আসো আমাদের সাথে। আচ্ছা, সকলে একটু লাভ রিয়েক্ট দাও, যাতে লাইভটাতে একটু লাভ রিয়েক্ট দিয়ে দাও সকলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আসতে থাকুক আরো মানুষ, আমরা কি করি শুরু করে দেই, আমরা আমাদের মতো করে আগিয়ে চলে যাই, যারা আসবে তখন থেকে শুরু করবে আমাদের সাথে। ঠিক আছে, ঠিক আছে, চলো বিসমিল্লাহ আল্লাহ। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে ক অংশ থেকে কি কি পড়বো বা কি কি জানবো। ঠিক আছে কথা, এইটা বললাম যে কি কি পড়বো বা কি কি জানবো। আমি তোমাদের জন্য 10টা 2 মার্কের কোশ্চেন নিয়েছি। কয়টা 2 মার্কের কোশ্চেন নিয়েছি? ক মার্কের প্রশ্ন আমি নিয়েছি হচ্ছে 15টি। কয়টি? 15টি। খ মার্কের প্রশ্ন নিয়েছি কয়টি? 10টি। আচ্ছা, সিকিউ নিয়েছি কয়টি? পুরো সিকিউর ক এবং খ অংশ থেকে সিকিউ নিয়েছি মোট 5টি। ঠিক আছে কথা, মোট 5টি। ঠিক আছে কথা, এগুলা ক প্লাস খ অংশ। ঠিক আছে, তবে এই যে আমি তোমাদের জন্য জাস্ট কি করলাম, এই সৃজনশীলের ক খ অংশ থেকে 15টা ক মার্কের প্রশ্ন নিয়েছি। এই আমাদের তৃতীয় অধ্যায়ের ক খ যে 2টা অংশ আছে, এই 2টা অংশ থেকে 10টা শুধু মার্কের খ মার্কের প্রশ্ন নিয়েছি। আর হচ্ছে কি 5টা কি নিয়েছি? সিকিউ নিয়েছি। জাস্ট তুমি যদি এইগুলা যদি ভালো করে বুঝে যাও, কোশ্চেন এই টাইপের বাইরে আসবে না। হয়তো আমি কোশ্চেন কি নিয়েছি, অন্য একটা কিছু লিখছি, হয়তো পরীক্ষা তোমার অন্য একটা কিছু দিয়ে আসবে, কিন্তু কোশ্চেন এর মধ্যেই থাকবে, এর বাইরে যাবে না ইনশা আল্লাহ। এতটুকু আল্লাহর প্রতি আমরা বিশ্বাস বা ভরসা করতেই পারবো, বুঝছো? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কি করছে, তার প্রতি বিশ্বাস রাখার জন্য কি করছে, তৈরি করছে, তাই না? তাহলে এরকম আমরা একটু কষ্ট করে পড়ে গেলে এই টাইপগুলা আশা করি এর মধ্যে থেকেই আসবে, এর বাইরে যাবে না। তারপরে যদি কোশ্চেন কোনো কারণে এরকম হয়, একটু এদিক সেদিক হইতেই পারে, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে কোশ্চেন এর ভিতরেই থাকে। হ্যাঁ, পিডিএফটা আমি তোমাদেরকে ক্লাসের শেষে দিব, আপাতত আমার সাথে পড়ে নাও। হ্যাঁ, আমি জাস্ট এমন ভাবে শুরু করব যাতে সব শেষ হয়ে যায়। হ্যাঁ, একবারে। এই 5 জনে আছো, যদি 5 জনে শেয়ার দাও গ্রুপগুলোতে তোমাদের ফ্রেন্ডদেরকে বা তোমাদের আইডি গুলাতে, তাহলে তো অনেকে আসার কথা, তোমরা তো কেউ শেয়ার দিচ্ছ না। হ্যাঁ, একটু শেয়ার দাও স্যার। ঠিক আছে, চলো তাইলে আমরা যদি বুঝে আসে তাহলে আমরা ক্লাসটা শুরু করি আল্লাহর নাম নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, ক অংশ। তাহলে ক অংশের কোড থেকে আমরা পড়াটা স্টার্ট করব। চলো আমরা দেখি, আমরা লিখবো হচ্ছে সংখ্যার প্রকারভেদ। ঠিক আছে কথা, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। আমরা আজকে বেসিক টু অ্যাডভান্স পুরোটা একসাথে পড়বো। ঠিক আছে কথা। আচ্ছা দেখো, তাহলে ফার্স্ট অফ অল আমাদের শুরুতে কি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব? বাইনারি। ঠিক আছে কথা, এই বাইনারি নিয়ে আলোচনা করতেছি। এখান থেকে ক মার্কের প্রশ্ন কমন পড়তে পারে, খ মার্কের প্রশ্ন কমন পড়তে পারে, ইভেন কি সিকিউতে তোমার দরকারি হবে, এরকম কিছু জিনিস এখন একসাথে পড়বো। হ্যাঁ, বাইনারি সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুটি মাত্র অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। আরেকবার বলি, যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই দুইটাই অঙ্ক শুধুমাত্র ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এখন এই বাইনারি সংখ্যা পদ্ধতির আরেকটা নাম আছে, অন্য নাম। অন্য কি নাম আছে? অন্য নাম আছে এরকম যে কম্পিউটারের ভাষা, এটাকে কি বলা হয়? কম্পিউটারের ভাষায় ব্যবহার করা হয়। ঠিক আছে কথা, বোধগম্য ভাষা। ঠিক আছে, এইরকম দিয়ে প্রশ্ন আসতে পারে যে কম্পিউটারের বোধগম্য ভাষাটি ব্যাখ্যা করো। তার মানে কম্পিউটারের বোধগম্য ভাষা কি? বাইনারি সংখ্যা পদ্ধতি। তুমি বাইনারি সংখ্যা পদ্ধতিটিকে ব্যাখ্যা করবা। ঠিক আছে কথা, এরপরে তোমাকে ডিরেক্ট লিখতে পারে
আচ্ছা, আরেকজন লিখছে কি মাইমুনা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সকলকেই ওয়ালাইকুম আসসালাম। তোমরা সকলে একটু শেয়ার করো আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও, হ্যাঁ। আর আমার সাথে একটু কমেন্ট করবা, আমি যা যা যদি বলি যে বুঝছো কিনা জাস্ট লিখবা বুঝছি, ইয়েস নো এরকম লিখলেই হবে, ঠিক আছে, আর কিছু করা লাগবে না। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 আর 1। যদি এইটাকে একটু অন্য নাম দিয়ে প্রশ্ন করে কি কম্পিউটারের বোধগম্য ভাষাটিকে ব্যাখ্যা করো, তাহলে কম্পিউটারের বোধগম্য ভাষাটি কি 0 আর 1, অর্থাৎ কম্পিউটার 0 আর 1 ছাড়া কোনো কিছু চিনে না। তার মানে আলটিমেটলি কোন সংখ্যা পদ্ধতি তোমাকে ব্যাখ্যা করতে বলছে, বাইনারি সংখ্যা পদ্ধতিটাকে ব্যাখ্যা করতে বলছে। বুঝাইতে পারছি বিষয়টা? এরপরে দেখো কি লিখছে, এরপরে তোমাকে বলবে হচ্ছে এরকম, বাইনারি সংখ্যা পদ্ধতির 0 ও 1 এদের প্রত্যেকটিকে এক একটা বিট বলে। 0 একটা হচ্ছে বিট আর 1 হচ্ছে কি একটা বিট। বুঝাইতে পারছি বিষয়টা? বাইনারির 0 কে একটা বিট বলে, 1 কে একটা বিট বলে। তাহলে আমি যদি লিখি এরকম 1 1 0 0 1, তাহলে আমি যদি এরকম একটা কি লিখি সংখ্যা লিখি যেটাকে বাইনারি সংখ্যা বললাম, তাহলে এই সংখ্যায় কতগুলো বিট আছে? তাহলে আমরা বলতে পারি 1 2 3 4 5। তাহলে বিট আছে কয়টা? 5টি। বুঝাইতে পারছি? তার মানে প্রত্যেকটা ডিজিট, প্রত্যেকটা এই যে অঙ্ককে এক একটা কি বলি আমরা? বিট বলি, ঠিক আছে কথা? তাহলে এই ছিল আমাদের বাইনারি সংখ্যা নিয়ে খুব টুকটাক আলোচনা, ঠিক আছে কথা? আরেকটা প্রশ্ন আসতে পারে যে ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হয়, কি ডিভাইসে ব্যবহার করা হয়? ব্যবহার করা হয়। তার মানে তোমার বাইনারি এই অধ্যায়টা থেকে এই টপিকটা থেকে তোমার যতটুকু প্রশ্ন আসতে পারে, এক প্রশ্ন আসতে পারে বাইনারি সংখ্যা কাকে বলে, তুমি বাইনারি সংখ্যা কাকে বলে লিখে দিতে পারো। এরপরে কি বলতে পারে যে বাইনারি সংখ্যাটি ব্যাখ্যা করো, তখন কি বলবা? যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটা ব্যতীত আর অন্য কোনো সংখ্যা ব্যবহার করা হয় না, বা এই দুইটা কি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? কারণ সকল ডিভাইসে কি 0 এবং 1 এর সমন্বয় কি করা হয়? একটা সার্কিট তৈরি করা হয়। যেহেতু একটা সার্কিটকে 0 আর 1 এর সমন্বয় তৈরি করা হয়, তাহলে এটা কি ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহার করা হবে। কম্পিউটার এই ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝতে পারে না। কারণ কেন? কম্পিউটারের যে মাদার ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ ওইটা কি? ওইটা হচ্ছে তোমার 0 আর 1 এর সমন্বয় তৈরি। তুমি যাই ইনপুট দাও, ছবি দাও, টেক্সট দাও, লেখালেখি করো, যাই করো না কেন, কম্পিউটার ওইটাকে সুন্দর করে বাইনারিতে রূপান্তর করে নিজে বুঝে আবার ওইটা তোমার সামনে প্রকাশ করতেছে, তুমি যেটা বুঝো ওইটাতে, ঠিক আছে? এর জন্য আমরা এটাকে কি বলতেছি? বাইনারি সংখ্যা পদ্ধতি বলতেছি। এর একটু কমেন্ট করো তোমরা এই বাইনারি সংখ্যা পদ্ধতিটা ক্লিয়ার কিনা। মোহাম্মদ সাকিবুল্লাহ, ঠিক আছে, লিখেছে আমি জাহিদ বাবার থেকে HTML ক্লাস করতে চাই। আচ্ছা ঠিক আছে, জাহিদ ভাই HTML ক্লাস করাবে ইনশাল্লাহ, আচ্ছা সমস্যা নাই। এরপরে দেখেন, এরপরে আছে হচ্ছে, এরপরে আমাদের আছে হচ্ছে কি বলেন তো? এরপরে আছে হচ্ছে দশমিক সংখ্যা। কি সংখ্যা? দশমিক সংখ্যা। তা দশমিক সংখ্যা কোনটা? যেই সংখ্যায় 10টি মৌলিক প্রতীক বা অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এই 10টা প্রতীক কি কি আছে? 0 থেকে 9 পর্যন্ত এই 10টা প্রতীক কি করা হয়? ব্যবহার করা হয়। তার জন্য এর বেস বা ভিত্তি হয় কত? বেস বা ভিত্তি হচ্ছে 10। বুঝাইতে পারছি? যেহেতু যে সংখ্যা পদ্ধতিতে 10টি মৌলিক প্রতীক বা অঙ্ক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এগুলো কি কি? 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9। যেহেতু 10টা প্রতীক সর্বোচ্চ আমি ব্যবহার করতে পারতেছি, এর জন্য এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হয় কত? 10। ঠিক আছে কথা? আচ্ছা, এই ছিল কি আমাদের একটু কথা। একটা দশমিক সংখ্যা যদি তোমাদেরকে লিখে দেখাই তাহলে সেটা কত হবে? 507.90। ধরো আমি এরকম লিখলাম, তাহলে এই অংশটুকুকে বলি হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা, আর এই যে দশমিক সহ বাকিটুকু অংশকে বলি হচ্ছে আমরা ভগ্নাংশ সংখ্যা। কি সংখ্যা বলি? ভগ্নাংশ সংখ্যা। বুঝতে পারছি বিষয়টা? এই হচ্ছে তোমাদের কি একটু আলোচনা। এটা হচ্ছে কি? রেডিক্স পয়েন্ট। এটা হচ্ছে কি? বা দশমিক বিন্দু। বাংলায় যদি বলি তাহলে দশমিক বিন্দু, ইংলিশে বললে কি বলবো? সেটাকে রেডিক্স পয়েন্ট বলবো। তো তোমাদের প্রশ্ন আসতে পারে কি জানো?
যে ভিত্তি কাকে বলে। ভিত্তি কাকে বলে তুমি আসলে কি লিখবা, কোন সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে বেস বা ভিত্তি বলে। তোমার আসতে পারে রেডিক্স পয়েন্ট কি, তাহলে তুমি কি বলবা, দশমিক সংখ্যা পদ্ধতিতে বা অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যাকে আলাদা করার জন্য যেই ফোঁটা বা যেই চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি বলা হয়, রেডিক্স পয়েন্ট বলা হয়। ঠিক আছে কথা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সকলে লিখছে ক্লিয়ার? তোমরা 8 জন যুক্ত হইছো, 8 জনে 8টা শেয়ার চাই এখন এই মুহূর্তে। হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে এই ছিল কি আমাদের এইটু সংখ্যা। এই যে ভিত্তির সংখ্যাটা বলে দিলাম, রেডিক্স পয়েন্টের সংখ্যাটাও তোমাদেরকে কি করে দিলাম, বলে দিলাম। তাহলে বলো তো এর বেস বা ভিত্তি কত হবে? এর বেস বা ভিত্তি হবে হচ্ছে 2। কারণ কেন, এখানে সর্বোচ্চ অঙ্ক ব্যবহার করতে পারতেছি কয়টা, 2টা। তাহলে এর বেস বা ভিত্তি হবে কয়টা, 2টা। ঠিক আছে কথা? চলো এর দিকে সামনে আগাই। হ্যাঁ সামনে আগাই। এরপর আছে হচ্ছে অক্টাল সংখ্যা। কি সংখ্যা? অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক ব্যবহার করতে পারবা। 0 থেকে 7 মোট কয়টা অঙ্ক আছে, 8টা অঙ্ক আছে। তাহলে এই 8টা অঙ্ক যেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করতে পারবা সেই সংখ্যা পদ্ধতিকে কি বলবো আমরা, অক্টাল সংখ্যা পদ্ধতি বলবো। বুঝাইতে পারছি? এখন এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে তুমি আরেকটা জিনিসও আছে আমাদেরকে। ঠিক আছে কথা? তোমাকে সংখ্যা পদ্ধতি আসলে তো খুব সহজে বলে দিতে পারবো অক্টাল সংখ্যা পদ্ধতি কি, কিন্তু তোমাকে প্রশ্ন আসবে এরকম, বেস কত হবে? তাহলে বেস হবে হচ্ছে 8। এখন তোমার প্রশ্ন কি আসবে, বলা হবে যে অক্টালকে 3 বিটের কোড বলা হয়, ব্যাখ্যা করো। অক্টালকে 3 বিটের কোড বলা হয়, ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। বুঝাইতে পারছি? এইটা একটা মার্কের কোশ্চেন, গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, যে অক্টালকে 3 বিটের কোড বলা হয়, ব্যাখ্যা করো। ঠিক আছে, এখন অক্টালকে কেন 3 বিটের কোড বলা হয় এটা তোমাকে আমাকে বুঝতে হবে। দেখো অক্টালের হাইয়েস্ট ডিজিট কত? অক্টাল সংখ্যা পদ্ধতিতে অক্টালে ম্যাক্স ডিজিট কত বলো তো? ম্যাক্স ডিজিট হচ্ছে কত? 7। তাহলে অক্টালের সর্বোচ্চ ডিজিট হচ্ছে কত? 7। যদি অক্টালের সর্বোচ্চ ডিজিটকে প্রকাশ করার জন্য আমার যতগুলো বিট লাগবে, তার মানে অক্টালের যে কোনো সংখ্যাকে আমি তত বিট দ্বারা প্রকাশ করতে পারবো। খুব সিম্পল একটা কনসেপ্ট, দেখো আমরা করি। তাহলে এই যে হচ্ছে 7 8, তাহলে এইটা করার জন্য আমরা একটা শর্টকাট ফর্মুলা দেখছিলাম, মনে আছে? বা আমরা বলি কিভাবে পাই বিটগুলোর সমষ্টি, এইভাবে পাই যে 2 টু দ্য পাওয়ার 0, 2 টু দ্য পাওয়ার 1, 2, 3, এইভাবে করে ডট 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 আগাতে থাকবে। কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? 1, কোনো কিছু পাওয়ার 1 মানে কত? 2, কোনো কিছুর পাওয়ার 2 মানে কত? 4, কোনো কিছুর পাওয়ার 3 মানে কত? 8। তাই না কথা? এখন তোমাকে তোমাকে বানাইতে হবে কত? 7। তার মানে তুমি দেখবা বাইনারির কোন কোন বিট নিলে 7 হয়ে যাচ্ছে, বাইনারির কোন কোন বিট যোগ করলে কি হয়ে যাচ্ছে? 7 হয়ে যাচ্ছে। এটা আমরা দেখব। তাহলে দেখো 1 এর সাথে 2 যোগ করলে 3, 3 এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে? 7। তার মানে এইটাকে তুমি প্রকাশ করার জন্য তোমার সর্বোচ্চ কয় বিট লাগতেছে? 3টা বিট লাগতেছে। অর্থাৎ 7, এইটাকে তুমি প্রকাশ করার জন্য তোমার 3 বিট বাইনারি লাগতেছে। তাহলে 7 কে প্রকাশ করার জন্য যেহেতু 3 বিট বাইনারি লাগতেছে, তাহলে অক্টালের যেই কোনো বিট, এটা 5 হোক, এটা 6 হোক, এটা 4 হোক, এটা 3 হোক, যাই হোক না কেন, তাকে তুমি 3 বিট দ্বারা কি করতে পারবা? প্রকাশ করতে পারবা। কারণ সর্বোচ্চ যদি 3 বিট দ্বারা প্রকাশ করা যায়, তার ছোটগুলোকে 3 বিট দ্বারা প্রকাশ করা যাবে। কিভাবে দেখাচ্ছি দেখো, আরেকটা উদাহরণ যদি দেখাই। ধরো তোমার আছে হচ্ছে 5, 5 কে প্রকাশ করতে হবে 3 বিট বাইনারি দ্বারা। কিভাবে? 5 যদি করতে চাই তাহলে বলো তো কোন কোন বিট যোগ করলে 5 হবে? 4 আর 1, এইটা যোগ করলে কি হবে? 5 হবে। মাঝখানে তোমার 2 ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তাহলে কি দেখলাম, যাকে ব্যবহার করতেছি তার নিচে 1 লিখতেছি, আর যাকে ব্যবহার করিনি তার নিচে কি লিখতেছি? 0 লিখতেছি। তাহলে 5 এর বাইনারি কোডটা কি হবে? 5 এর বাইনারি কোডটা হবে 101। তার মানে যে কোনো সংখ্যাকে 3 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা যাচ্ছে, এর জন্য অক্টালকে 3 বিটের কোড বলা হয়। আচ্ছা উম্মেহানি লিখছে স্যার শেয়ার করতে করতে আমার ক্লাস চলে যাচ্ছে। না স্যার তোমার ক্লাস চলে যাবে কেন, তুমি দৌড় দিয়ে চলে আসো এখন ক্লাসের মধ্যে। ঠিক আছে, শেয়ার করা হয়ে গেলে। আচ্ছা
মাইমুনা লিখছে ম্যাক্স ডিজিট 7 গুড। আচ্ছা এখন আমাকে কমেন্ট করো যে এইটাকে 3 বিটের কোড কেন বলা হয়, তোমরা বুঝছো কিনা। আমি পুরাটাকে একবারে রিডিং বলতেছি যাতে তুমি খুব সুন্দরভাবে শুনে একটু লিখে রাখো তোমার মতো করে। কি লিখবা? প্রথমে লিখবা যে সংখ্যা পদ্ধতিতে কি বলা হয় 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এই অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ নম্বর কত? সর্বোচ্চ নম্বর হচ্ছে 7। যদি 7কে 3 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা যায় তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যাকেই কি করা যাবে? 3 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা যাবে। এইটা লিখে তুমি কি লিখবা? রূপান্তর। এখানে কি লিখবা? রূপান্তর। বুঝছো? রূপান্তর লিখে কি লিখবা? 7 8 ইকুয়াল 7 লিখবা। লেখার পরে এর পরিবর্তে কি লিখবা? এরকম 3টা বিট লিখবা। এরপরে আসবা যেহেতু অক্টালের সর্বোচ্চ ডিজিট 7 কে 3 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা গেছে তাহলে যে কোনো সংখ্যাকে কি করা যাবে? 3 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা যাবে। তাই অক্টালকে 3 বিটের কোড বলা হয়। আশা করি বুঝতে পারছো। আমি যা বলছি এতটুকু ক্লিয়ার কিনা একটু ঝটপট করে সবাই কমেন্টে জানিয়ে দাও আমাকে। জি স্যার ক্লিয়ার। এই প্রশ্নটা আসলে আমি 2 মার্ক পাবো। আচ্ছা মাইমুনা লিখছে সবাই মনে হয় ঘুমাচ্ছে। স্যার ঘুমাক, সমস্যা নাই, আমরা ক্লাসটা করি যাতে আমাদের নাম্বারটা কি আসে? কমন আসে। ঠিক আছে কথা? স্যারের এই যে টপিক শেষ এইখান থেকে পড়াচ্ছি মানে কি ক খ যাতে 2টা মানে তোমার যাতে 3 মার্ক মিস না হয়। হ্যাঁ, এই 3 মার্কের জন্য এগুলো একটু পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর আমরা চলে যাব একটু আগে। ঠিক আছে কথা? আমাদের আর 2টা টপিক বাকি আছে তাহলেই শেষ। আচ্ছা একজন লিখছে জি, মাইমুনা লিখছে হ্যাঁ। আচ্ছা আচ্ছা সকলে একটু কমেন্ট করো। স্যার আমি বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে উম্মেহানি বুঝতে পারতেছো না কেন? স্যারের কথাটা আরেকবার মনোযোগ দিয়ে শুনো। কারিমা নাইম পারবো ইনশাল্লাহ। ওকে সবাই পারবে, শুধুমাত্র উম্মেহানির একটু সমস্যা হচ্ছে। আমি আরেকবার লাস্ট তোমার জন্য বলতেছি, একটু দ্রুত বলবো, তুমি শুনে নাও। অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 মোট 8টা অঙ্ক ব্যবহার করা হবে তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ ডিজিট হচ্ছে কত? 7। যেহেতু সর্বোচ্চ ডিজিট 7 তাই 7 কে যদি আমি 3 বিট বাইনারি দ্বারা প্রকাশ করতে পারি তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির যে কোনো সংখ্যাকে 3 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা সম্ভব। এই কথাটা লিখবা যে কোনো পদ্ধতিতে রূপান্তর করা সম্ভব। এরপরে কি লিখবা? রূপান্তর। রূপান্তরটা লিখে কি লিখবে? এইভাবে রূপান্তর করে দেখাবা। দেখে কি বলবা? সুতরাং 7 8 ইকুয়াল 1112। যেহেতু 7 কে 3 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা গেছে তাহলে যে কোনো অঙ্ককে ডিজিটকে কি করা যাবে? 3 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা যাবে। তাই অক্টালকে 3 বিটের কোড বলা হয়। আচ্ছা উম্মেহানি এই যে আবার বলে দিছি, একটু বলো এবার তুমি ক্লিয়ার হইছো কিনা? একটু বলো তুমি ক্লিয়ার হইছো কিনা? আচ্ছা এরপরে চলে আসে হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল কি? হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং এবং এ বি সি ডি ই এফ মোট কয়টা? মোট হচ্ছে 16টি। মোট কয়টি? 16টি অঙ্ক, প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এবং এ বি সি ডি ই এফ মোট 16টি মৌলিক প্রতীক, অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা বলে। ঠিক আছে কথা? এখন এই যে একটা কথা বলছিলাম মাঝখানে মৌলিক, তোমরা যদি কেউ ওই মৌলিক কথাটা লিখতে ভুলে যাও তাহলে কিন্তু তোমার সংখ্যাটা পুরাই কেটে দিবে। একবার মাথায় দিয়ে ভালো করে বলতেছি, যদি তুমি মৌলিক কথাটা বলতে ভুলে যাও তাহলে তোমার পুরো সংখ্যাটা কি হয়ে যাবে? কাটা হয়ে যাবে। তাহলে আরেকবার বলি, তুমি সংখ্যাটা খুব মনোযোগ দিয়ে শুনো। আচ্ছা উম্মেহানি লিখছে ক্লিয়ার। জি স্যার বুঝছি। জি আচ্ছা ওকে। তাহলে দেখো কি বললাম, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এবং এ বি সি ডি ই এফ মোট 16টি মৌলিক প্রতীক, অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এখন এই যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা বললাম, এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে বেস বা ভিত্তি তাহলে কত হবে বলো তো? বেস বা ভিত্তি হবে হচ্ছে তোমার 16।
ঠিক আছে কথা, বেস বা ভিত্তি হবে কত 16। এখন এই যে 16 হয়েছে না, এটা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা আছে নিচে নিয়ে, সমস্যা আছে কি নিয়ে, নিচে নিয়ে। আচ্ছা আচ্ছা মুজাহিদুল ইসলাম লিখছে কোন শ্রেণীর ক্লাস? স্যার এটা হচ্ছে ইন্টার যারা পরীক্ষা দিবে এবার, হ্যাঁ মানে 2025-এ যারা পরীক্ষা দিবে, আলিম 25 এবং এইচএসসি 25, ঠিক আছে কথা, এদের জন্য আইসিটি ক্লাসটা হচ্ছে। হ্যাঁ দেখো এরপরে কি লেখা আছে, এরপরে লেখা আছে হচ্ছে আমাদের, এরপরে লিখবো আমরা কি, দেখো চলো বেস বা ভিত্তি হলো, তোমাকে প্রশ্ন করা হবে যে হেক্সাডেসিমেলকে, হেক্সাডেসিমেলকে 4 বিটের কোড বলা হয়, ব্যাখ্যা করো। কি করো? সেম এইটার জন্য 3 বিটের কোড বলা হয় কেন, এইটাকে 4 বিটের কোড বলা হয় কেন, কি একই ব্যাখ্যা, ঠিক আছে কথা। আচ্ছা মাইমুনা লিখছে আগে শুনি নাই, তাই তাই হচ্ছে বুঝি নাই। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নাই, আমাদের সাথে ক্লাস করতে থাকো, বুঝে যাবো আশা করি। আচ্ছা হাসান বলছে মারুফুল ইসলাম হানিফ, মাশরাফুল ইসলাম হানিফ, আচ্ছা তোমার নাম হচ্ছে মাশরাফুল ইসলাম হানিফ, আচ্ছা ঠিক আছে বুঝছি স্যার, ঠিক আছে। দেখো এখন প্রশ্নটা কি আসবে, এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষমার্কের প্রশ্ন, এটা একটা গুরুত্বপূর্ণ ক্ষমার্কের প্রশ্ন। কি বলা হবে, হেক্সাডেসিমেলকে 4 বিটের কোড বলা হয় কেন, ব্যাখ্যা করো। তাহলে কি লিখবা, সেম কথা লিখবা, এই যে আগে সংজ্ঞাটা দিবা, দেওয়ার পর বলবা হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সর্বোচ্চ বিট কত বলো তো, সর্বোচ্চ বিট হচ্ছে কত, এফ, তাই না কথা। এই এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হচ্ছে 15। তাহলে এই যে এফ, এইটার ভ্যালু হচ্ছে 15, কিভাবে বুঝলাম, এই পর্যন্ত তো 9, এর ভ্যালু হচ্ছে 10, বি এর ভ্যালু হচ্ছে 11, সি এর ভ্যালু হচ্ছে 12, ডি এর ভ্যালু হচ্ছে 13, ই এর ভ্যালু হচ্ছে 14, এফ এর ভ্যালু হচ্ছে 15। আশা করি ক্লিয়ার। হ্যাঁ তাহলে এই এফ এর ভ্যালু যদি 15 কে যদি আমি 4 বিট বাইনারি দ্বারা প্রকাশ করতে পারি, তাহলে 13 কেও করতে পারবো, 12 কেও করতে পারবো, 10 কেও করতে পারবো, 9 কেও করতে পারবো, 14 কেও করতে পারবো, অর্থাৎ যে কোনো সংখ্যাকে আমি কি করতে পারবো, 4 বিট দ্বারা প্রকাশ করতে পারবো। এখন চলো দেখি 4 বিট দ্বারা প্রকাশ করা যায় কিনা। তাহলে 4 বিট দ্বারা তুমি কিভাবে প্রকাশ করতে পারবা, এইভাবে লিখবা 1 2 4 8। দেখো তো এই চারটাকে যোগ করলে 15 হয় কিনা আমরা দেখব। তার মানে কি 1 1 1 1, 8 আর 4 কত হয় 12, 12 আর 2 14, 14 আর 1 কত 15। যেহেতু এই যে 4 বিট দ্বারা কি করা যাচ্ছে, সর্বোচ্চ ডিজিট এফ কে কি করা যাচ্ছে, প্রকাশ করা যাচ্ছে, তাহলে কি করা যাবে, যে কোনো সংখ্যাকে কি করা যাবে, 4 বিট দ্বারা প্রকাশ করা যাবে। আচ্ছা সকলে লিখছে এফ ইকুয়াল 15 15, গুড। কারিমা নাইম লিখছে ক্লিয়ার, ওকে স্যার। দেখো তাহলে এইটা লেখার পরে তুমি কি লিখবা, এইটা লেখার পরে তুমি লিখবা হচ্ছে এরকম যে রূপান্তর, কি লিখবা, রূপান্তর, রূপান্তর দিয়ে কি লিখবা, রূপান্তর দিয়ে লিখবা হচ্ছে এরকম f16 ইকুয়াল কি হবে, এই f কে এইভাবে লিখবা সরায়া, পরে এটাকে একটা তীর চিহ্ন দিয়ে এইভাবে লিখবা 4টা 1, সুতরাং f16 ইকুয়াল 1112। তাই যেহেতু হেক্সাডেসিমেলের সর্বোচ্চ বিট 16 কে 4 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা গেছে, তাহলে যে কোনো সংখ্যাকে কি করা যাবে, আচ্ছা রাজ, আচ্ছা রাজ বলছে কি, রাজ বলছে হচ্ছে পাবেল ভাই, পাবেল ভাইজান আপনারা আপনারা আলিমে উঠে আপনাকে চাই। ঠিক আছে তোমরা আলিমে উঠলে আমাকে পাবা, আলিমে চলে যাওয়ার পরও আমাকে পাবা ইনশাআল্লাহ, যদি আমি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, ঠিক আছে কথা। আচ্ছা ফরহাদ হাসান লিখছে হচ্ছে আলিমে আপনাকে চাই ভাইজান, ইনশাআল্লাহ ভাইয়া আমি আছি, ঠিক আছে তোমাদের ক্লাসও নিতে আসবো, ঠিক আছে। দাখিলে যারা আছো, দাখিলে যারা ক্লাস করতেছো তাদের ক্লাস খুব সামনেই মনে হয়, আমার একটা ক্লাস আছে 12 তারিখের দিকে, মেবি মনে নেই, তাদেরকে এমন ভাবে একটা লেকচার দিব যাতে তাদের পুরো বইটা কি হয় সামারি হয়। হ্যাঁ ওই ক্লাসটা একটু লেন্দি হবে, সমস্যা নাই। আর আলিমে যারা আছো এখন আলিম 25 যারা পরীক্ষা দিবা, তাদেরকে আমরা খুব একটা ক্র্যাশ কোর্স নিয়ে আসার একটা চিন্তা ভাবনা আছে, যেখানে হচ্ছে কি করব, জাস্ট পরীক্ষায় যা আসবে তা পড়াবো, আদারওয়াইজ কিছু না। পরীক্ষায় আসবে এটা পড়ে যাও, শিখে যাও, তোমার পরীক্ষা তোমার ইনশাআল্লাহ কমন পড়বে। এরকম একটা ক্র্যাশ কোর্স আমাদের আনার চিন্তা ভাবনা আছে, খুব সীমিত টাকার মধ্যে, খুব অল্প টাকার মধ্যে আমরা এটা দিব হয়তো সবাইকে, হয়তো সর্বোচ্চ 1.5 থেকে 2 মাসের ক্লাস হবে,
অল সাবজেক্ট তোমাদেরকে এখানে পড়ানো হবে, আইসিটিও পড়ানো হবে। এরকম যা দেখতেছো আরো গুছানো থাকবে লেকচার, আরো একদম সব পিডিএফ থেকে শুরু করে তোমরা কোন অধ্যায় থেকে এমসিকিউ কি পড়বা, জ্ঞানমূলক কি পড়বা, অনুধাবন কি পড়বা, সিকিউ কি পড়বা, সব সুন্দর করে পিডিএফ করে দিয়ে দেওয়া হবে। ওইখান থেকে লেকচারও দেওয়া হবে যাতে তোমরা খুব সহজে কি করতে পারো, বিষয়টাকে আয়ত্ত করতে পারো। তো যারা যারা আছো আশা করি সবাই আমাদের কোর্সে যুক্ত থাকবা, আর হচ্ছে ফ্রেন্ডদের সবাইকে জানাবা যে আমরা কিরকম পড়াই। আশেপাশে যতগুলো বন্ধু আছে তোমাদের স্কুলে কলেজে, তোমাদের যাদের যাদের স্কুলে ফ্রেন্ড আছে তারা অবশ্যই আশা করি সবাইকে বলবা যে আমরা এইখান থেকে উপকৃত হচ্ছি বা ভালো ভালো কিছু পাবো। হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে, চলো তাহলে এর জন্য একে কি বলা হয়, 4 বিটের কোড বলা হয়। আসলে পারবা না, এই যে যতটুকু পড়াইছি স্যার এইখান থেকে তোমার অন্তত 3 মার্ক কমন পড়বেই পড়বে। সংজ্ঞা প্লাস খ 1 মার্কের প্রশ্ন প্লাস 2 মার্কের প্রশ্ন, ইভেন তোমার এমসিকিউ কমন পড়বে, এমন ভাবেই পড়াইছি। ঠিক আছে কথা, কিছু স্কিপ করে চলে যায়নি। তো বেসিক টু অ্যাডভান্স শিখতে হলে কি করতে হবে, এলপিএস এর সাথে সবাইকে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উম্মেহানি লিখছে স্যার আপনার ক্লাসগুলো আমি অনেক সহজে বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা চলো এরপরে আমরা যাই। এরপরে যে টপিকটা এখান থেকে 4 মার্কের কোশ্চেন আসবে, বলে দিচ্ছি কয় মার্কের কোশ্চেন আসবে, 4 মার্ক একদম কমন আসবে ইনশাআল্লাহ। চলো দেখি কি আছে, রূপান্তর কি, এই যে টপিক শেষ, এটা প্রকারভেদ শেষ। হ্যাঁ, কি চলে আসলাম, রূপান্তরে চলে আসলাম। এখন রূপান্তর তো মোট 12টা চেঞ্জেস আছে, 12টা চেঞ্জেস পড়াবো না, জাস্ট খালি 4টা চেঞ্জেস পড়াবো। এই 4টা চেঞ্জেস থেকে আশা করি এইবার প্রশ্ন হওয়ার মতো আর কি। ঠিক আছে, তারপরও যদি তোমরা বিস্তারিত শিখতে চাও কি করবা, আমাদের একটু আমরা যে ক্র্যাশ কোর্সটা নিয়ে আসতেছি ওইখানে তোমরা যুক্ত থাকো, ওইখানে আমরা সব কিছু কি করে দিব, বুঝিয়ে দিব আবার। ঠিক আছে কথা, পারবো স্যার ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, এখন দেখবো রূপান্তর কি কি শিখবো। রূপান্তর শিখবো হচ্ছে ডেসিমেল, অক্টাল, তারপর আছে কি হেক্সা। এই ধরনের সংখ্যা পদ্ধতি থেকে তুমি বাইনারিতে আসতে পারতে হবে। কিসে আসতে পারতে হবে, বাইনারিতে। এইটা তোমার জন্য 100% শিওর, এই টাইপটা তোমার জন্য কি 100% শিওর দিয়ে বলতেছি, এইরকম টাইপের প্রশ্ন আসবে মাস্ট। তুমি যদি এই টাইপের একটা রূপান্তর না পাও, ওই দিন এসে বইলো এলপিএস কে বা আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে বলিও যে স্যার আমি কিন্তু কমন পাই নাই। তুমি ইনশাল্লাহ কমন পাবা, তুমি যেই বডি থাকো না কেন। ঠিক আছে কথা, তুমি ইনশাল্লাহ কমন পাবা। কি ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যাবা, অক্টাল থেকে কিভাবে বাইনারিতে যাবা, হেক্সা থেকে কিভাবে বাইনারিতে যাবা, জাস্ট 3টার জন্য একটাই নিয়ম, আমি একটা করায় দিব, বাকিগুলো মুখে মুখে বলে দিব। বুঝাইতে পারছি তো বিষয়টা, আমি একটা বলে দিব, করায় দিব, আর বাকিগুলো মুখে মুখে বলে দিব। তোমরা এই টাইপটাকে খুব ভালো করে শিখবা। হ্যাঁ, চলো শুরু করে। কি দেওয়া আছে, ধরো একটা ডেসিমেল নাম্বার। ঠিক আছে কথা, কি ধরলাম, একটা ডেসিমেল নাম্বার। ডেসিমেল নাম্বার কত দেওয়া আছে, ধরো লেখা আছে এরকম 212.75। কি লেখা আছে, 212.75। কিভাবে আসবে, সৃজনশীল প্রশ্ন আসবে কিভাবে, তাই তো। এখন প্রশ্ন আসে অনেকে, স্যার আমি সৃজনশীল বুঝবো কিভাবে। এর জন্য আমি তোদের জন্য 2টা সিকিউ রেডি করছি। হ্যাঁ, সমস্যা নাই। এরকম আসবে, ধর আমি বললাম রহিম, করিম, জব্বার নামক 3টা বন্ধু আছে, 3 জনে মিলে কোথায় গেছে, 3 জনে মিলে ধর রেস্টুরেন্টে খেতে গেছে। ঠিক আছে কথা, তো 3 জনের মধ্যে খেতে গেলে কে কে ছিল এখানে, রহিম, করিম আর হচ্ছে কি জব্বার। তো বললাম রহিম এত টাকার, কত টাকার, এই যে এত টাকার 212.75 টাকার খাবার অর্ডার করলো। করিম কি করলো, আমি বললাম করিম 375.8 টাকার কি করলো, খাবার অর্ডার করলো। আর জব্বার কি করলো, এইভাবে অর্ডার করলো AB.FZ, F5 জেড লিখে দিচ্ছি, তাহলে দেখো F5 এত টাকার খাবার অর্ডার করলো। তাহলে ও অর্ডার করলো এত টাকার, ও অর্ডার করলো এত টাকার, ও অর্ডার করলো এত টাকার। আমি কি বুঝাইতে পারতেছি বিষয়গুলা? এরকম টাইপের একটা প্রশ্ন আসবে তোমাকে। অথবা কেমন আসবে, এমন আসবে যে আইসিটির 3 জন শিক্ষার্থীর নাম বলে দেওয়া আছে, 3 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর এত এত এত, আইসিটিতে প্রাপ্ত নম্বর, গণিতে প্রাপ্ত নম্বর, বাংলায় প্রাপ্ত নম্বর, যেটা দিয়ে আসলো। আসার পরে বলবো যে ও টাকাকে তুমি বাইনারি সংখ্যাতে রূপান্তর করো। কি কইছে বুঝছো, 8 টাকা, 8 টাকা, 8 টাকা, যার টাকাই বলুক না কেন কি বলতে পারে,
যে এর টাকাকে বাইনারিতে রূপান্তর করো। ক্লিয়ার? প্রশ্ন কি ক্লিয়ার কিনা একটু ঝটাপট ক্লিয়ার ডান লেখো, কমেন্ট লিখো যে কি প্রশ্ন আসতে পারে, যে অমুকের টাকা বা তমুকের টাকাকে কি করো, বাইনারিতে রূপান্তর করো। পারবা কিনা আসলে একটু একটু কমেন্টটা লিখো যে প্রশ্নটা বুঝছি স্যার, কি কি টাইপের প্রশ্ন আসবে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা রূপান্তর করি। ঠিক আছে, তো সেম কি করা হইব, এই সংখ্যাটাকে কি করতে হবে, এখন ধরো আমাকে বললো এই রহিমের টাকাকে তুমি কি করো, বাইনারিতে রূপান্তর করো। আচ্ছা, রাজ লিখছে ক্লিয়ার, তানিশা লিখছে ক্লিয়ার, আচ্ছা ডান, ঠিক আছে, ওকে, জি স্যার বুঝছি, কারিমা লিখছে বুঝছি, উম্মেহানি লিখছে ক্লিয়ার, ওকে। চলো এখন আমি কি করব, লিখবো এরকম 212.75 10 কে বাইনারিতে রূপান্তর। লিখার পরে আমরা কি লিখবো, লিখবো একটু কিছু কথা লিখতে হয় আমাদেরকে। ঠিক আছে কথা, একবার লিখবো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, কি লিখবো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন আমাকে তোরা কমেন্ট করবি যে এইখানে পূর্ণ সংখ্যা কত, 212.75 এর মধ্যে পূর্ণ সংখ্যা কত, এটা ক্লিয়ার করবা। আর এইখানে লিখতে হবে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। দেখো তাহলে দশমিক থেকে যখন বাইনারিতে যাব, বা অক্টাল থেকে যখন বাইনারিতে যাব, বা হেক্সা থেকে যখন বাইনারিতে যাব, মনে রাখবো যেই সংখ্যা থেকেই যাই না কেন বাইনারির ভিত্তি দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব, বাইনারির ভিত্তি দিয়ে, ভিত্তি দিয়ে ভাগ। কার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করব, বাইনারি সংখ্যা পদ্ধতির যে ভিত্তি আছে ওই ভিত্তি দিয়ে ভাগ করব। ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, বাইনারির ভিত্তি দিয়ে গুণ করব। কি করব, গুণ করব। বাইনারির ভিত্তি দিয়ে কি করব, গুণ করব। ওকে ঠিক আছে, আচ্ছা এই তো গুড। উম্মেহানি লিখছে 212, গুড মাশাআল্লাহ, উম্মেহানি বুঝে ফেলছে বিষয়টা। তাহলে পূর্ণ সংখ্যাকে যখন রূপান্তর করব তখন কাজ কি, বাইনারির ভিত্তি দিয়ে ভাগ করব। বাইনারির ভিত্তি কত, 2, 2 দিয়ে ভাগ করব। তাহলে যদি হেক্সা ধরো দশমিক না, যদি অক্টালকে রূপান্তর করতাম তখনও কত দিয়ে ভাগ করতাম, 2 দিয়ে ভাগ করব পূর্ণ সংখ্যাটাকে। আবার অক্টাল সংখ্যাকে যদি আমি কি করতাম, অক্টাল ভগ্নাংশ সংখ্যাটাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করতাম তখন আমি 2 দিয়ে কি করতাম, গুণই করতাম। বুঝাইতে পারতেছি তো বিষয়টা? এইটাতে আসার জন্য তুমি কি করবা, বাইনারি সংখ্যা দিয়ে বারবার 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 কি করবা, ভাগ করবা। বুঝাইতে পারছি? আর এর সাথে কি করতে হবে, ভাগশেষ, ভাগশেষ সংরক্ষণ করতে হবে। কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। আর এখানে কি সংরক্ষণ করতে হবে, পূর্ণ সংখ্যা। কি সংরক্ষণ করতে হবে, পূর্ণ সংখ্যা সংরক্ষণ করতে হবে। ঠিক আছে কথা? আচ্ছা ভগ্নাংশ হলো হচ্ছে 0.75, গুড। আচ্ছা রাজ লিখছে অন ফায়ার, বাহ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে স্যার এইটুকু একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। কি করব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করব, ভাগশেষ সংরক্ষণ করব। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে ভিত্তি দিয়ে গুণ করব, পূর্ণ সংখ্যা কি করব, সংরক্ষণ করব। চলো আমরা এটা দেখব কিভাবে। এই যে মুছে দিলাম এটা, হ্যাঁ আচ্ছা কিভাবে করব, তাহলে দেখো 212 কি আছে, পূর্ণ সংখ্যায় আছে। তাহলে 212 কে ভাগ করব কত দিয়ে, বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি দিয়ে। বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি কত, 2। এই যে 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করলে এইখানে লিখবো ভাগফল। এইখানে কি লিখবো, এইখানে লিখবো হচ্ছে ভাগফল। আর এইখানে টান দিয়ে নিয়ে যে লিখবো হচ্ছে ভাগশেষ। কি লিখবো, ভাগশেষ। বুঝতে পারছি তো বিষয়টা? তাহলে দেখো 212 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, 106। তাহলে এইখানে লিখবে এরকম 106, একটা টান দিব, তাহলে 106 2 দিয়ে 112 কে ভাগ করলে কি তোমার হাতে কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষ তাহলে কি হবে, শূন্য হবে। তাহলে তুমি এখানে লিখবা 0। এইটা কোনো লাইন না কিন্তু, এইটা তোমাকে পরীক্ষার হলে লিখতে হবে না, আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি। ঠিক আছে, এই যে মুছে দিলাম। আচ্ছা তাহলে ভাগফল হবে এইখানে, ভাগশেষ হবে এইখানে। এইখানে ভাগ করলে ভাগফল হয় 106, এই ক্ষেত্রে কোনো ভাগশেষ অবশিষ্ট থাকে না, হয় কত, তাই ভাগশেষ থাকবে হচ্ছে
শূন্য। এরপরে কি করব, এই 106কে আবার ভাগ করব। এই 106কে আবার ভাগ করলে তোমার কত আসবে? 53। কত আসবে? 53। তাহলে ভাগশেষ কি হবে? ভাগশেষ হবে 0। ভাগশেষ কি হবে? 0। এখন দেখো, এইটাকে ভাগ করছো হইছে 106, তখনও ভাগশেষ ছিল না, তাই ভাগশেষ 0। এইটাকে ভাগ করছো হইছে 53, তখনও ভাগশেষ ছিল না, হইছে কত? 0। এখন দেখো, এই যে ভাগ কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ না পর্যন্ত ভাগফল 0 না হচ্ছে। ভাগ আমরা কতক্ষণ পর্যন্ত পড়ব? যতক্ষণ না পর্যন্ত ভাগশেষ 0 না হবে। স্যার ডান পাশের লেখা দেখা যায় না? আচ্ছা ঠিক আছে স্যার, এটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, আমি আবার লিখে দিব এখানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখো কি লেখা আছে। এইটাকে আবার ভাগ করবা তুমি কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না 0 না হচ্ছে। তাহলে এইটাকে আবার ভাগ করলাম 2 দিয়ে। তাহলে 53কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 26 দুগুণে 52। তাহলে এই দেখো, আমরা এখানে কি লিখতে পারবো? 26.5 আছে আনসার। কিন্তু আমি তো দশমিকে আনসার কি করতে পারবো না, লিখতে পারবো না। তাহলে আমাকে তার আগের সংখ্যাটাকে লিখতে হবে, অর্থাৎ দশমিকটা বাদ দিয়ে লিখতে হবে 26। এখন এই 26-এর সাথে 2 গুণ করলে কত হবে? 52 হবে। তাহলে তুমি পাইছো 52, বাট তোমার ছিল কত? 53 না? তাহলে তোমার কাছে কত অবশিষ্ট আছে? 1 অবশিষ্ট আছে। তাহলে এই 1টা হবে তোমার জন্য কি? ভাগশেষ। বুঝাইতে পারছি তো বিষয়টা? এরপরে দেখো, যদি আমি 26কে আবার ভাগ করি তাহলে কত আসবে? 13। এইখানে ভাগশেষ থাকবে না। এই 13কে যদি আবার ভাগ করি হবে কত? 6 দুগুণে 12, ভাগশেষ থাকবে 1। এই 6কে যদি আবার ভাগ করি হবে হচ্ছে 3 দুগুণে 6, ভাগশেষ থাকবে না। 3কে যদি আবার ভাগ করি হবে হচ্ছে 2 একে 2, ভাগশেষ থাকবে হচ্ছে 1। আবার যদি আমি 1কে ভাগ করি 2 দ্বারা। এখন দেখো, এই লাইনটাতে আসার পরে খেলাটা, এইটা সবার জন্য মাথায় রাখতে হবে। এই লাইনে আসার পরে আমাদের মূল খেলাটা তৈরি হবে কোন লাইনে আসার পরে? এই লাইনে আসার পরে। বুঝাইতে পারছি বিষয়টা? দেখো, যখনই তুমি এই লাইনে আসবা তখন তোমার এইখানে যা থাকবে, এইখানে যা থাকবে তা কোথায় চলে যাবে? এইখানে চলে যাবে। যখনই দেখবা তোমার ভাজ্য বড় হয়ে গেছে, ভাজক ছোট হয়ে গেছে, সরি, যখনই দেখবা ভাজক বড় হয়ে গেছে, ভাজ্য কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে, তখনই সাথে সাথে এখানে 0 লিখবা। এরপরে এইখানে যা থাকবে তা এইখানে লিখে দিবা। বুঝাইতে পারছি বিষয়টা? এরপরে যেই সকল তুমি ভাগশেষগুলো পাইছো, এদেরকে নিচ থেকে উপরের দিকে যদি তুমি সাজিয়ে লিখো, যেই সংখ্যাটা তৈরি হবে এইটা কি বলবো? হচ্ছে কি? সমমানের বাইনারি। ঠিক আছে কথা? এর জন্য যেহেতু এই দিক থেকে সাজিয়ে লিখবো, তাহলে এইটা সবার শুরুতে বসবে। তাহলে এইটা শুরুতে বসলে শুরুতে কাদেরকে বসাবো? যার গুরুত্ব বেশি তাকে, নাকি যার গুরুত্ব কম তাকে? এই যে আমরা এখানে লিখছি এমএসবি। এমএসবি মানে কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট। বাংলা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের নম্বর। আর এখানে লিখছি এলএসবি মানে কি? লেস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সর্বনিম্ন গুরুত্বের নম্বর। এখন তোমাকে যদি বলা হয় সর্বনিম্ন যার গুরুত্ব বেশি তাকে তুমি আগে রাখবা, নাকি যার গুরুত্ব বেশি তাকে তুমি পরে রাখবা? অবশ্যই আগে রাখবা। তখন তুমি কি লিখবা? এইভাবে লিখবা 212.10 যেই কথা 110101001002 কি একই কথা। বুঝাইতে পারছি বিষয়টা? এই যে যার গুরুত্ব সবার আগে তাকে আগে থেকে বসে পিছনের দিকে গিয়েছি। গুড। আচ্ছা, উসমান লিখছে হচ্ছে 11101000। হ্যাঁ হয়েছে, গুড, তোমারটা হয়েছে। এইবার দেখো, এইটা ছিল না আমাদের পূর্ণ সংখ্যা। এখন দেখবো আমাদের ভগ্নাংশ সংখ্যার জন্য। এইখানে আমি দেখাচ্ছি ভগ্নাংশটাকে। হ্যাঁ, তো ভগ্নাংশের ক্ষেত্রে কি করব? বারবার গুণ করব। এর জন্য 2টা পার্ট করব। এইদিকে লিখবো হচ্ছে ভগ্নাংশ, আর এইখানে লিখবো হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে কথা? এখন ভগ্নাংশ পার্ট কত ছিল? 0.75। লিখো 0.75। কি করতে বলছিলাম? ভিত্তি দিয়ে বারবার গুণ করতে বলছিলাম। কতক্ষণ পর্যন্ত গুণ করব? যতক্ষণ পর্যন্ত না ভগ্নাংশ সাইডটা 0 না হচ্ছে। তবে 0 তো অনেক সময় আসবে যে পরিপূরক হবে, কিন্তু বারবার 0 আর আসবে না। ঠিক আছে কথা? পৌনঃপুনিক হয়ে যাবে। তখন কি করবা? সর্বোচ্চ 3 বার তুমি দেখাইলেই হবে। তুমি 3 বার কি করবা? দেখাবা, তাইলে হবে। তাহলে এই যে 0.75কে তুমি যদি গুণ করো তাহলে কি আসবা? 1.50। এই 1.50 যদি আমি লিখি তাহলে 1 আমার পূর্ণ সংখ্যা, এইটা আমার ভগ্নাংশ সংখ্যা। এর জন্য 1কে নিয়ে লিখছি পূর্ণ সংখ্যার ভিতরে, 0.50কে নিয়ে লিখছি ভগ্নাংশ সংখ্যার ভিতরে। বুঝাইতে পারছি বিষয়টা? এরপরে আমরা কি করব?
এইটা কি 0 হয়েছে? এই ভগ্নাংশ পার্টটা কি আমার শূন্য হয়েছে? না। এর জন্য এটাকে কি করবো? আবারও 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে কি হবে? 0.50 কে 2 দিয়ে গুণ করলে পাবা হচ্ছে 1.00। এই দেখো তো আমার দুইবারের বেলায় কি হয়েছে? 1.00 চলে আসছে। তো আমি এইখানে ভাগ করা স্টপ করে দিব। আর যদি না আসে আমি আরো একবার অথবা দুইবার অথবা আরো 3 বার দেখাবো। সর্বনিম্ন 3 বার, সর্বোচ্চ 5 বার। এর ভিতরে তুমি কি করবা? এটাকে দেখাবা। ঠিক আছে কথা? ফলে এইটাকে লিখবো হচ্ছে এমএসবি আর এইটাকে লিখবো হচ্ছে এলএসবি। তাহলে এমএসবি যেটা সেটা শুরুতে থাকবে আর এলএসবি যেটা সেটা শেষে থাকবে। তাহলে আমি যদি একটু মুছে আবার লিখি তাহলে কি হবে? 212.75 যেই কথা 11010100.112 কি একই কথা। আশা করি বুঝাইতে পারছি। ঠিক সব অঙ্কগুলোর ক্ষেত্রে কি আসবে? এইভাবেই আসবে। আর তোমাকে কি করতে হবে? পারতে হবে। তোমাকে কি করতে হবে? পারতে হবে। ঠিক আছে? বুঝছো কিনা একটু কমেন্ট করো, আমি মুছে দিব। বুঝছো কিনা একটু কমেন্ট করো সবাই। ওকে, উম্মে হানি লিখছে 0.11। হ্যাঁ হয়েছে, সকলেরটাই হচ্ছে, আমি দেখলাম। ওকে ঠিক আছে, সকলেরটাই হয়েছে। তাহলে এই গেল আমাদের হচ্ছে রূপান্তর। আরেকটা রূপান্তরের টাইপ আছে, এটা করাই দিলি শেষ। হ্যাঁ, আচ্ছা দেখো এখন তাহলে এই ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া কি করলাম? শিখলাম, তাই না কথা? আচ্ছা একটা কথা মিসিং, ভুল এসে পড়ছে মুখ থেকে। ঠিক আছে কথা? সেটা কি হয়েছে? সেটা হয়ে গেছিল ওই যে আমি একটা মনে বলে ফেলছি এরকম একটা কথা যে দশমিক থেকে অক্টাল থেকে হেক্সা থেকে যাওয়ার জন্য একটাই নিয়ম, এটা ভুল বলে ফেলছি। হ্যাঁ, মিসটেকে ভুল বলে ফেলছি, আমি বুঝাইতে চাইছিলাম কারণ আমি ওই 3টা টপিক নিয়ে কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, ভুলে ওইটা বলে ফেলছি, এখন কেন জানি স্মরণ হয়েছে যে এই কথাটা হয়তো ভুল চলে আসছে মুখ থেকে। হ্যাঁ, তাহলে কি করবা? ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার ফর্মুলা হচ্ছে 1। ঠিক আছে কথা? অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারিতে, অক্টালে আর হেক্সাতে, এই 3টাতে যাওয়ার ফর্মুলা হচ্ছে 1। যেমন বাইনারিতে যাওয়ার সময় বাইনারি ভিত্তি দিয়ে বারবার গুণ করছি আর ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করছি আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি করছি? গুণ করছি। তেমনি যদি অক্টালে যাইতাম তাহলে অক্টালের বেস বা ভিত্তি দিয়ে বারবার ভাগ করতাম, আবার ভগ্নাংশ সংখ্যাকে বারবার গুণ করতাম। আবার একটা দশমিক সংখ্যাকে যদি হেক্সাডেসিমেলে নিয়ে যেতাম তাহলে হেক্সাডেসিমেলের যে ভিত্তি ছিল ওই ভিত্তি দিয়ে পূর্ণ সংখ্যাকে বারবার ভাগ করতাম, বাক্সের সংরক্ষণ করতাম, আবার ওই ভগ্নাংশ সংখ্যাকে বারবার গুণ করতাম এবং কি করতাম? পূর্ণ সংখ্যা সংরক্ষণ করতাম। ঠিক আছে কথা? তাহলে কি করলাম? এইটাতে আসার সময় এইটার ভিত্তি দিয়ে ভাগ আর গুণ করছি পূর্ণ সংখ্যা, আর হচ্ছে কি বাক্সের সংরক্ষণ করছি। এইটাতে যাওয়ার সময় কি করব? বারবার 8 দিয়ে ভাগ করব, বাক্সের সংরক্ষণ করব। আর এইটাতে কি করব? 16 দিয়ে ভাগ করব আর কি করব? বাক্সের সংরক্ষণ করব। বুঝাইতে পারছি আশা করি? হ্যাঁ ঠিক আছে। এখন দেখো আমি যেটা নিয়ে এখন বলতে চাইছিলাম। হ্যাঁ দেখো, তোমার যদি একটা সংখ্যা অক্টালে দেওয়া থাকে, হ্যাঁ এরকম দেওয়া আছে 300 কত লিখছিলাম আমরা মনে নেই। হ্যাঁ দেখো 375 দশমিক এরকম লেখা আছে, ধরো 358। এইটাকে যদি তুমি কি করো বলো তো? বাইনারিতে রূপান্তর করো, তাহলে কি হবে? এইটাকে বাইনারিতে রূপান্তর, এইটা কিসে রূপান্তর? বাইনারিতে রূপান্তর। তো এইটাকে বাইনারিতে কিভাবে রূপান্তর করব চলো দেখে ফেলি। তাহলে এইটাকে লিখবো 375.358। আমরা কি জানি? অক্টালের যে কোনো সংখ্যাকে 3 বিট বাইনারি দ্বারা প্রকাশ করা যায় না। তাহলে কি করব? অক্টালের প্রত্যেকটা বিট তুলে দিব, তার পরিবর্তে 3টা করে বিট বসাবো। বুঝাইতে পারতেছি বিষয়টা? তাহলে কিভাবে করব এটা? এই যে এইভাবে লিখবো, লেখার পরে একটু ফাঁকা ফাঁকা করে অঙ্কগুলো বসাবো। 375.35। বুঝতে পারছি? এই যে সেম জিনিসটাকে একটু ফাঁকা ফাঁকা করে বসাবো। এখন আমি 5 কে তুলে দিব।
এই 5 কে তুলে দিতে হলে কি কি লিখতে হবে এটা আমি দেখব। তাহলে যদি 5 কে তুলে দিতে চাই তাহলে আমার আছে কি 1 2 4, এইটাই তো তিনটা বিটের মান। তাহলে 5 হবে কোনটা কোনটা যোগ করলে, 4 যোগ করলে আর 1 যোগ করলে কত হবে, 5 হবে। মাঝখান থেকে শূন্য আমি নিতে পারবো না, এর জন্য আমরা এখানে কি লিখবো 1 0 1। এখন 7 কে তুলে দেব, 7 এর পরিবর্তে 3 বিট বাইনারি লিখবো। তাহলে কি করতে হবে, 4ও নিতে হবে, 2ও নিতে হবে, 1ও নিতে হবে। তাহলে এই তিনটা যোগ করলেই 7 হবে। তাহলে এটা কি হবে 111। আর এই 3 কি হবে, 3 করতে হলে শুধু 2 আর 1 নেওয়া যাবে, 4 নেওয়া যাবে না। তাহলে এটা হবে কি 1 1 0। বুঝাইতে পারছি? এইবার আবার দশমিক আছে, তুমি দশমিক দিয়ে দিবা। আবার এইটাকে রিপ্লেস করে দিবা 3। তাহলে 3 যদি হয় কি হবে, এটাই হবে সেম 0 1 1। 5 কে রিপ্লেস করবা, তাহলে 5 কে রিপ্লেস করলে কি হবে, ধরো 5 না, এখানে 4 লিখি, ঠিক আছে কথা, কত লিখি 4 4। তাহলে 4 লিখলে কি হবে, কোনটা কোনটা যোগ করলে 4 হবে, জাস্ট একটাই যোগ করলে 4 আছে, বাকি দুইটার একটাও নিব না। তাহলে এটা কি হবে 1 0 0। তাহলে এইটাই হয়ে গেল 375.348, যেই কথা এই পুরোটা কি একই কথা। তাহলে আমরা কি লিখতে পারি, আচ্ছা দেখো, তাহলে আমরা কি লিখতে পারি 375.3410 যেই কথা। তাহলে আমরা কি লিখবো, এই যে সামনে শূন্য আছে না, এটাকে একদম সেম টু সেম এভাবে বসাই দিবেন 1 1 111 101.01111002। বুঝাইতে পারছি? এই যে সামনে শূন্য দিলেও হয় না দিলেও হয়, শূন্য দেওয়ার সামনে কোনো প্রয়োজন আছে নাই, ফলে এটা না দিলেও আপনার কোনো কি নাই, সমস্যা নাই। বুঝাইতে পারছি আশা করি। তাহলে এইটাই হচ্ছে কি তার সমমানের বাইনারি। এখন যদি আপনারা আমাকে, আমি যদি আরেকটা করাই, আচ্ছা আর করা লাগবে না আশা করি। দেখেন আর করা লাগবে কিনা একটু কমেন্ট করে একটু বলেন তো, যে এটা বুঝছেন কিনা, নাকি আরেকটা করে দেখাবো। উম্মেহানি, তারপর হচ্ছে কারিমা নাইম, এরপর আছে কি আমাদের রাজ মাইমুনা। একটু কমেন্ট করো স্যার যে তোমরা বুঝছো কিনা। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরের টপিকে চলে যাই। হ্যাঁ, তাহলে রূপান্তরের এইটাই কি লাস্ট টপিক। হ্যাঁ, এইটাই রূপান্তরের লাস্ট টপিক। সেটা আছে কি, সেটা আছে হচ্ছে তোমার এরকম, তোমাকে বললো হচ্ছে এ বি এফ পয়েন্ট পয়েন্ট সি ডি 16 কে বাইনারিতে রূপান্তর করো। ঠিক আছে কথা, এইটা বললো। ঠিক আছে কথা, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এই যে এরকম আছে না, তাহলে তোমরা কি করবে, এইটাকে রূপান্তর করবো। আমরা কিভাবে রূপান্তর করবো, সেম একই নিয়মে এ বি এফ পয়েন্ট সি ডি 16 কে যখনই আমরা বাইনারিতে রূপান্তর করবো, আমরা শিখে আসছি না যে হেক্সাডেসিমেলকে 4 বিটের কোড বলে। তাহলে প্রত্যেকটা হেক্সাডেসিমেল বিটকে তুলে দিব, তার পরিবর্তে 4 বিট বাইনারিকে রিপ্লেস করব। তাইলে কি পেয়ে যাব, সমমানের বাইনারিটা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখবো, এইভাবে এ, এইখানে বি, এইখানে এফ, পয়েন্ট কি লিখবো সি ডি। এই এফ এর মান কত ছিল 15। তাহলে 15 কে প্রকাশ করার জন্য তাহলে কি আছে, আমার 4টা বিটের মান কি কি হবে 1 2 4 8, এটাই তো আমার 4টা বিটের মান। তাহলে এফ এর মান কত ছিল, এফ এর মান ছিল হচ্ছে তোমার 15। তাহলে 15 করতে হলে কি করতে হবে, আমাকে 1ও নিতে হবে, 2ও নিতে হবে, 4ও নিতে হবে, 8ও নিতে হবে। এই 4টা যোগ করলেই তো 15 হবে, তাই না? এর জন্য এফ কে তুলে দিব, তার পরিবর্তে 4টা 1 লিখবো। এরপর হচ্ছে বি, বি মানে কত, বি মানে হচ্ছে 11। তাহলে কোনটা কোনটা যোগ করলে 11 হয় বলেন তো, 8 আর 2 10 আর 1 11, মাঝখানে 4 আমরা নিতে পারবো না। তাহলে বি কে তুলে দিয়ে কি লিখবো 1011 লিখবো। এরপরে আমাদের আছে কি, এরপরে আছে হচ্ছে এ, এ মানে কত, এ মানে হচ্ছে 10। তাহলে 10 করার জন্য কি করতে হবে, 8 কে নিতে হবে, 2 কে নিতে হবে, 4ও নিতে পারবো না, 1ও নিতে পারবো না। ঠিক আছে কথা,
ওকে দেখো, তারপরে এইটা করব, তাহলে এইটা করলে কি হবে 1010, এইটা চলে আসলো, দশমিক আছে, দশমিক বরাবর দশমিক দিবা। এবার সি কে তুলে দিবা, সি কে তুলে দিলে কি হবে, সি এর মান কত আছে, সি এর মান আছে হচ্ছে তোমার 12। তাহলে 12 কোনটা কোনটা যোগ করলে হবে, 8 আর 4 যোগ করলে 12 হয়ে যাচ্ছে, তাহলে 2ও লাগবে না 1ও লাগবে না, তাহলে হবে কি 1100। এবার ডি, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে তোমার ডি 13, ডি এর ভ্যালু হচ্ছে কত 13। তাহলে কোনটা কোনটা যোগ করলে 13 হবে, 8 4 আর 1, এটা যোগ করলে কত হবে 13 হবে, তাহলে মাঝখানে 2 নেওয়ার প্রয়োজন নাই, তাহলে কি হবে 1101। তাহলে এই যে আমরা যে পাইলাম না এইখানে, এই পুরাটাই হচ্ছে এর সমমানের কি বাইনারি বিট, ঠিক আছে কথা। তাহলে আমরা লিখবো এ বি এফ পয়েন্ট সি ডি 16, যেই কথা 10101011 চারটা 1.1100111012, একই কথা, বুঝাইতে পারছি? ওকে, সবাই আশা করি বুঝতে পারছো। চলো তাহলে আমাদের এই টপিকটা শেষ, ঠিক আছে কথা। এই টপিকটা শেষ হলে আমরা এখন চলে যাব হচ্ছে পরিপূরকে। কোথায় চলে যাব, ডাইরেক্ট পরিপূরক করব, যাতে আরো 4 মার্ক কমন পড়ে। হ্যাঁ, আসো। তো টপিকের নাম হচ্ছে কি, পরিপূরক, ঠিক আছে। এখন এই পরিপূরক কেমন আছে, পরিপূরক আছে হচ্ছে দুই রকমের, একটাকে বলি 1s কমপ্লিমেন্ট, আরেকটাকে বলি কি 2s কমপ্লিমেন্ট। তো এই পরিপূরক বুঝতে হইলে আমাকে একটু বুঝতে হবে যে এগুলোর কাজ কি কি করে। আসলে দেখো, কম্পিউটারের জন্য যদি আমরা একটা সার্কিট তৈরি করি, যে সার্কিটে কি করা হয়েছে, যোগের জন্য একটা সার্কিট দেওয়া হয়েছে, বিয়োগের জন্য একটা সার্কিট দেওয়া হয়েছে, তাহলে কি হবে, কম্পিউটারের মধ্যে আস্তে আস্তে সার্কিটের পরিমাণ বাড়বে। তাহলে সার্কিটের পরিমাণ যদি বাড়ে, ওই সার্কিট তৈরি করতে তোমার কস্টিং এর পরিমাণ বাড়বে। যদি সার্কিটের পরিমাণ বাড়ে, কস্টিং এর পরিমাণ বাড়ে, সময়ও বেশি লাগবে স্থাপন করতে। এরপর সময় বেশি লাগলে কি হবে, কাজের মধ্যে যখন কাজ করতে যাবে তখন তাদেরকে ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে বারবার অতিক্রম করতে হবে, ফলে কি লাগবে, তোমার হিট বেশি উৎপন্ন হবে, ফলে কি হবে, তোমার টোটাল ভাবে একটা কি হবে, ব্যয়বহুল পর্যায়ে দাঁড়াবে, সময় নষ্ট হবে, খরচ বেশি হবে, ডিভাইসের জন্য কাজ করতে কি লাগবে, হ্যাসেল হবে, তাই না? এই যে ইত্যাদি সমস্যা যদি আমরা ভিন্ন ভিন্ন সার্কিট ব্যবহার করি, তা কি হবে, তৈরি হবে। কিন্তু যদি এমন করা যেত, দুইটা কাজকে যদি একটা একটা জিনিসের মধ্যে দিয়ে করা যেত, তাহলে কি হইতো, একটা জিনিস উৎপাদন করতাম, যেটা করতে মানে একটা একটা একবারই ব্যয় হইতো, এরপরে কি হইতো, সময় একবারই নষ্ট হইতো স্থাপন করতে, বানাইতে। এরপর তোমার কি হইতো, ওই কম্পিউটার বলো বা অন্যান্য ডিভাইস বলো, তারা একটা সার্কিটের মধ্যে দিয়ে কাজটা কি করে ফেলতে পারতো। ফলে এইটা সব দিক থেকে সুবিধা না। এর জন্য আমাদের সামনে কি চলে আসছে, এই কমপ্লিমেন্ট গুলো চলে আসছে। অর্থাৎ এই কমপ্লিমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেখানে বিয়োগের কাজটা যোগের মাধ্যমে করা যায়। প্রশ্নটা কিভাবে আসবে, যে বলবে ধরো তোমরা দুই বান্ধবী আছো বা দুইটা বন্ধু আছো, তাদের দুইটা মান কোনো সংখ্যা পদ্ধতিতে বলে দেওয়া আছে, এটা অক্টালে থাকতে পারে, ওইটা দশমিকে থাকতে পারে, বা কোনোটা বাইনারিতে থাকতে পারে, যেইখানেই থাকুক তোমাকে প্রথমে তো বাইনারিতে আসতে হবে। আসার পরে তোমাকে বলবে যে এদেরকে যোগের মাধ্যমে বিয়োগ করো, এদের মধ্যবর্তী পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, এদের পার্থক্য যোগের মাধ্যমে বিয়োগ করো। বুঝা গেছে বিষয়টা? অর্থাৎ তোমাকে কাজটা করতে বলবে যোগকে অবলম্বন করে। পার্থক্য কি কখনো যোগ করে বের করা যায়? আমি যদি বলি 20 আর 10-এর মধ্যে পার্থক্য কত, তুমি কি এটা যোগ করলে জীবনে বলতে পারবে এর মধ্যবর্তী পার্থক্য 30? না। তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই বিয়োগ করতে হবে। 20 আর 10-এর মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 10, অর্থাৎ তোমাকে করতে হবে বিয়োগ। কিন্তু ওরা তোমাকে বলতেছে, প্রশ্ন করবে কি, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। তো যখনই বলবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, তখনই আমরা বুঝে ফেলবো যে আমাকে 2s কমপ্লিমেন্ট করতে বলছে। আমাকে কি করতে বলছে, 2s কমপ্লিমেন্ট অনুসরণ করে প্রশ্নটাকে সমাধান করতে বলছে। তো কি লেখা দেখলে তোমরা বুঝবা যে তোমাদেরকে 2s কমপ্লিমেন্ট করতে বলছে? কোন লেখাটা দেখলে তোমরা বুঝবা যে 2s কমপ্লিমেন্ট করতে বলছে? একটু কমেন্ট করো সবাই।
এখন আমি যেটা বলছি সেটা কমেন্ট করো। আমি জিজ্ঞাসা করছি কোন লেখাটা দেখলে তোমরা বুঝবা যে তোমাদেরকে 2s কমপ্লিমেন্ট করতে বলছে। ওকে, হাসান লিখছে যোগের মাধ্যমে বিয়োগ করতে হলে বুঝতে হবে 2s কমপ্লিমেন্ট করতে হবে। গুড। তার মানে তোমাকে কি বলবে, সুমি ও রুমির পার্থক্য, বয়সের পার্থক্য হইতে পারে, টাকার পার্থক্য হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তোমাকে বললো সুমি আর রুমি নামক দুজন ব্যক্তি আছে যাদের বয়স এইটা আর এইটা। বলবো যে সুমি রুমির থেকে কত বছরের বড় যোগের মাধ্যমে নির্ণয় করো। কি করো, যোগের মাধ্যমে নির্ণয় করো। এরকম টাইপের প্রশ্নটা আসবে। অথবা তোমাকে কি বলবে যে তাদের বয়সের পার্থক্য যোগের মাধ্যমে দেখাও। এরকম আসলে তোমাকে বুঝে নিতে হবে যে 2s কমপ্লিমেন্ট করতে হবে। গুড। আচ্ছা, সকলে বুঝছো আশা করি। চলো তাহলে আমরা পড়া শুরু করে দিই। হ্যাঁ, তাহলে এই দুজনের বয়সটাকে কি করব, আমরা নিয়ে কাজ করব। তাহলে দেখো, এইটা হচ্ছে সুমির বয়স, এটা হচ্ছে রুমির বয়স। তাহলে এইটা বাইনারিতে রূপান্তর করাই আছে। আমি বলছিলাম কি, যে কোনো সংখ্যা পদ্ধতি থাকি না কেন সর্বপ্রথম কোথায় চলে আসবো, বাইনারিতে চলে আসবো। তাহলে এইটা বাইনারিতে দেওয়াই আছে, এইটা বাইনারিতে দেওয়া নাই। তাহলে এইটাকে বাইনারিতে রূপান্তর করব। তাহলে চলো এটাকে বাইনারিতে রূপান্তর করলে কি হবে, তাহলে রুমি, এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। হ্যাঁ, অথবা যে শর্টকাট নিয়ম আছে ওই শর্টকাট নিয়ম অবলম্বন করে 50 মিলিয়ে ফেলবা। কেমন ছিল, 1 2 4 8 16 32, এই যে শেষ। এটা দিয়ে কোনটা যোগ করলে এখন দেখো 32 নিলাম, 38 48 হইলো, আর হচ্ছে 2, বাকি সব কি শূন্য। তাহলে এইটা হচ্ছে কার বয়স, এইটা হচ্ছে রুমির বয়স। তাহলে এইটা যেই কথা 1100 কি একই কথা। তাহলে ওর বয়স দশমিকে বাইনারিতে দেওয়াই ছিল, এটা দেওয়া ছিল না, টাটাস করে বের করে নিছি কিভাবে, শর্টকাট পদ্ধতি দিয়ে। অথবা তুমি ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট মান লিখে এরকম লিখে দিবে এইটা, ঠিক আছে। এখন দেখো, যদি তোমার এখন তুমি বুঝলা কিভাবে যে এ বড় না এ বড়, তোমাকে বলছে না যে সুমি রুমির তুলনায় কতটুকু বড়, তাহলে এরকম বুঝলে বুঝেই ফেলছি যে সুমি বড়। তাহলে যাকে বাদ দিতে হবে, মনে রাখবা, যাকে বাদ দিতে হবে তার 2s কমপ্লিমেন্ট করব। বাদ দিতে হবে কাকে, এ কে, তাই না কথা। একে বাদ দিতে হইলে যাকে বাদ দিব তার 2s কমপ্লিমেন্ট নির্ণয় করব, ঠিক আছে কথা, নির্ণয় করব। তাহলে যাকে বাদ দিবা তার 2s কমপ্লিমেন্ট নির্ণয় করবা, ঠিক আছে কথা। এখন চলো তাহলে কেমনে করবা এটা দেখি। হ্যাঁ, প্রথমত কি বলবা, প্রথমত দুইটা কি 8 বিট রেজিস্টারে নিয়ে বসাবা। কিভাবে, তুমি লিখবে এরকম যে 1110112 এবং এটা কি আছে 110112 কে 8 বিট রেজিস্টারে বসিয়ে পাই। কি লিখবা, বসিয়ে পাই। তাহলে বসাইলে কি পাবা, এইটাকে 8 বিট বানাবা কিভাবে, এটা তো আছে কয় বিট, 1 2 3 4 6 বিট আছে। কয় বিট আছে, 6 বিট। তাহলে 6 বিট হলে কি করবা, 8 বিট বানাইতে পারবো, সামনে দুইটা শূন্য লাগে আর বাকি যা আছে সেমই থাকবে, ঠিক আছে। তাহলে এটা হইলো, এবং ওইটা কি হবে, এইটাও কয় বিট আছে, 2 4 6 বিট, আর 8 বিট বানাবা তুমি কেমনে, সামনে দুইটা শূন্য যুক্ত করে। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, আর বাকি যে যেমনে আছে ওইভাবেই থাকবে। বুঝাইতে পারছি তো বিষয়টা। এইটা লিখবা। লিখার পরে এখন 2s কমপ্লিমেন্ট কার করব, যাকে বাদ দিব তাকে। কাকে বাদ দিতে চাচ্ছি, একে বাদ দিতে চাচ্ছি, কারণ রুমিটটা বাদ দিতে চাচ্ছি, তাহলে এর 2s কমপ্লিমেন্ট করব। এখন লিখব, এখন 001100
112 এর 0 এর স্থলে